হরে কৃষ্ণা, রাধে রাধে। তো দেখো গোপুসোনা এখানে বসে আছে, আর এই হলো গোপুসোনার ন্যাচারাল বাগান। আর আজকে হবে গোপুসোনার জন্য পনির পোলাও। তো পনির পোলাওয়ের জন্য দেখো আমরা নিয়ে নিয়েছি এখানে সুন্দর বাঁশকাঠি রাইস, মানে এটা ছোটো দানা, লং গ্রেন নয়। তার সাথে নিয়েছি কারি পাতা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট, পনির, তার সাথে নিয়েছি একটু ক্যাপসিকাম অ্যান্ড গাজর। আর এখানে দেখো ননস্টিক বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়েছি জল, তেজপাতা, দারচিনি, স্টারফুল, লবঙ্গ, আর দিয়েছি তেল, লবণ অ্যান্ড একটু সামান্য হলুদ। তার কারণ আমি পোলাওয়ের ফ্লেভারটা রাখবো, মানে কালার লুকিংটা রাখবো ইয়েলো কালার। আর এখানে আমি এটা স্টিম করতে দিয়ে দিয়েছিলাম, জলটা প্রায় উবাল উঠছে, দেখতে পাচ্ছ তোমরা। এই অবস্থায় আমি রাইসটা দেব। আজকে আমাদের গোপুধামে গোপুসোনার দুজন ভক্ত আসবে, তার সাথে আসবে গোপুসোনার দুটো ভাই, একজনের নাম চমচম আর একজনের নাম ঠিক জানি না, ছোট্ট গোপাল সোনা, একদমই পুচকি। তো যেহেতু গোপুসোনার দুটো ভাই আসবে, সেই স্পেশালে একটু স্পেশাল ভোগ হচ্ছে আজকে। তার সাথে সাথে তো আজকে বৃহস্পতিবার, তোমরা সবাই জানো। তো দেখতে পাচ্ছ জলে আমি রাইসটা দিয়ে দিয়েছি, আর রাইসটা অলরেডি চালটা ইয়েলো ফ্লেভার ধরে নিয়েছে। তো এইভাবে করলে পোলাওয়ের কালারটা, লুকিংটা খুব সুন্দর আসে, আর হেলদিও হয় খুব, কারণ যেহেতু হলুদ পড়ছে। কারণ যখন আমরা চাল দেখবে, চালে অনেক পাউডার মেশানো থাকে ভালো রাখার জন্য, তো সেইটা হলুদ দেওয়াতে কি হয়, সেই ফাঙ্গাসগুলো কেটে যায়। আর ভগবানের ভোগ যতটা সাত্ত্বিকভাবে বানানো যায় ততটাই ভালো। আর আমি কিন্তু এখানে নর্মাল নুন ইউজ করিনি, সম্পূর্ণ রক সল্ট ইউজ করেছি, যেটা শরীরের জন্য, হেলথের জন্য ভীষণই ভালো। আর সাত্ত্বিক ভোজনে রক সল্ট ছাড়া অন্য কোনো সল্ট মানে ইউজ করা ঠিক নয়। আমি এবার এটাকে ঢেকে দেবো। আর এখানে আমার সব প্রস্তুতি রেডি। তো চলো, রাইসটা হলে পরে আমি তোমাদের আবার এনে দেখাচ্ছি। হরে কৃষ্ণা, হরে কৃষ্ণ। ফিরে এলাম, দেখো আমাদের রাইসটা হয়ে গেছে। রাইসের ফ্যানটা আমি গেলে নিয়েছি। রাইসটা দেখো কি সুন্দর ঘি ঘিয়ে হলুদ রঙের হয়েছে। রাইসটা এবার আমরা তুলে নেব পিতলের গামলায়। আর রাইসটা কত সুন্দর ঝরঝরা হয়েছে, একটু তেল দিয়ে দিলে এরকম রাইসটা একে অপরের গায়ে লাগে না। আর নর্মাল যদি লং গ্রেন রাইসে করো সেক্ষেত্রে 70% সেদ্ধ করবে, আর যদি রেগুলার যে বাঁশকাঠি রাইসটা হয় সেটাতে যদি তোমরা করো ভগবানের জন্য পোলাও, তাহলে সেক্ষেত্রে প্রায় 80%-এর মতন তোমরা হচ্ছে যে সেদ্ধ করে নেবে চালটা। বাকি 10 থেকে 20% হচ্ছে যে ভাপে ভাপে হয়ে যাবে, আর বাকিটা তো আর একবার কড়াইতে নাড়া হবে। তো দেখো আমরা সম্পূর্ণটা আমাদের ঢালা হয়ে গেল পিতলের গামলায়। আর আজকে রান্নার টিপস দেবো তোমাদের, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ পিতলের গামলায় আমি রেখেছি। এটার কারণ হচ্ছে পিতলের গামলা ভগবানের ভোগ বানানোতে ব্যবহার করা দুটো সাইড রয়েছে। এক হচ্ছে ভগবানের ভোগ পিতলের বাসনে করা খুবই ভালো, এতে শুদ্ধতা বেশি ভালো থাকে। আর দ্বিতীয় হচ্ছে সাত্ত্বিক ভোজন বানাতে গেলে পিতলের বাসন অবশ্যই প্রয়োজন। কিন্তু আমার কাছে যেহেতু ইন্ডাকশান ওভেন সাপোর্টেড পিতলের কড়াই ছিল না, তাই আমি বাধ্যতামূলক এই কড়াইটা ইউজ করেছি। বাট এই জায়গায় যদি আমি মাটির কড়াই বা পিতল বা কাঁসার কড়াই ব্যবহার করতাম তাহলে বেশি ভালো হতো। কিন্তু
যদি অপশান না থাকে এটা করার পরে যদি আমরা এরকম পিতলের বাসনে সেই ভোগটা রাখি, সেই ভোগটা আস্তে আস্তে শুদ্ধ হয়ে যায় এবং ভোগের মধ্যে যে বাজে ব্যাকটেরিয়াগুলো এই কড়াইয়ের মাধ্যমে মিশেছিল সেইগুলো নষ্ট হয়ে যায় এবং পিতল থেকে একটা রেডিয়াস ছাড়ে, যেটা খাবারে মিশে খাবারের শুদ্ধতা এবং হেলদি বাড়িয়ে দেয়। এছাড়া আরও অনেক উপকারী গুণ আছে পিতলের বাসনের খাবার ভগবানকে দেওয়া এবং সেটা প্রসাদ রূপে গ্রহণ করা। তো সেগুলো আমি তোমাদের আস্তে আস্তে পরের ভিডিওতে অবশ্যই বলবো। আর এখানে দেখো আমার রাইসটা পুরো নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে মশলা কষাবো। তার আগে ওভেনটা অন করব। দেখো আমাদের কড়াই কিন্তু অলমোস্ট গরম হয়ে গেছে। এই অবস্থা আমি তেলটা দেব। তেল আমি 3 থেকে 4 চামচের মতন তেল নেবো, যেহেতু একটু মশলা কষানোর ব্যাপার আছে। 3 থেকে 4 চামচ তেল নেবো, বেশি নেবো না। এটা কিন্তু সানফ্লাওয়ার অয়েল, গোপুসোনার সমস্ত ভোগ সানফ্লাওয়ার অয়েল দিয়েই হয়। এরপর এতে দেব, তেলটা একটু গরম হলে, দেখো তেলটা সামান্য গরম হয়ে এসছে, পুরো গরম করব না, মানে পুরো গরম করলে মশলা দিলে পুড়ে যাবে। তো এখানে আমি ফোড়নটা দেবো শুকনো লঙ্কা আর সাদা জিরে। আমরা যদি মশলার ব্যবহার জানি, আমাদের কিন্তু বাইরের থেকে কোনো মেডিসিন খেতে লাগে না। মশলার মধ্যেই সমস্ত ঔষধি গুণ আছে। আর সবথেকে বড় ইনফরমেশান, সমস্ত মেডিসিন কিন্তু মশলা দিয়েই তৈরি হয়। তো কেননা আমরা ডাইরেক্ট মশলাটাই যথাযথভাবে নিজেদের শরীরে প্রয়োগ করব না। তো এখানে শুকনো লঙ্কা সাদা জিরে নিয়ে নিয়েছি। আর এখানে দেবো 2 চামচের মতন শর্ট পাউডার, মানে আদার গুঁড়ো। সবসময় আমাদের তাড়াতাড়ি করে ভোগ রান্না করার ব্যাপার থাকে এবং আদা পেস্ট করা বা আদা ঘষা আমাদের জন্য খুবই মুশকিল হয়। আর এই বর্ষার সময় তো আদা প্যাচপ্যাচ হয়ে পচে যায়। তো সব থেকে ভালো যদি এরকমভাবে আমরা শর্ট পাউডার কালেকশানে রাখি ভগবানের ভোগ রান্নাতে, তাহলে খুব তাড়াতাড়ি ভালো হয় আর রান্নাও ভালো হয়, তাড়াতাড়িও হয়। আদাটা দেখো ভুনা হয়ে গেছে। এই অবস্থায় দেবো আমি কারি পাতা। এই সময়টা একটু সাবধান। তো আমাদের কারি পাতাটা ভাজা হয়ে গেছে। এই সময় আমরা একটু পনির দিয়ে দেবো। তোমাদের অনেকেরই মনে প্রশ্ন আসবে যে পনিরটা আগের থেকে কেন ভেজে রাখা হয়নি। এই কারণে পনিরটা আমি কারি পাতা আর সাদা জিরের মাধ্যমে ফ্রাই করতে চেয়েছিলাম, যাতে পনির থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে কারি পাতার। কারণ মশলা কষানোর পর কারি পাতার ফ্লেভারটা মশলায় মিশে যায়, যার ফলে ফ্রাইটা থাকে না। তো পনিরটা আমি এই পর্যায়ে ভেজে নেবো। একটু আমি এটা ঢাকা দিয়ে দেবো, তাহলে একটু তাড়াতাড়ি হবে। আমি ঢাকা দিয়ে দিয়েছি। একটু পনিরটা লাল লাল ফ্রাই হলে পরে তোমাদেরকে আবার আমি দেখাচ্ছি। আর তোমাদের সবার কাছে আমার অনুরোধ রইল, যদি তোমাদের কাছে ইনফরমেশান থাকে যে ইন্ডাকশান ওভেনে সাপোর্টেড পিতল বা কাঁসার কড়াই অ্যাভেলেবেল আছে, অবশ্যই তোমরা একটু আমাকে হেল্প করো আমার গোপুসোনার সেবার জন্য। কারণ আমি প্রচণ্ড পরিমাণে মরিয়া হয়ে খুঁজছি, বাট আমার কাছে এখনও অবধি কোনো রকম ইনফরমেশান নেই যে আমি কোথায় পাবো পিতলের কড়াই। তো তোমরা যদি জানো অবশ্যই আমাকে শেয়ার করো। আর তোমরা কে কোথার থেকে গোপুসোনার এই ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি কিছু বুঝতে অসুবিধা হয় সেটাও জানাবে, আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। আর যদি তোমাদের গোপুসোনার কোনো নতুন ভোগের ভিডিও পাওয়ার ইচ্ছে থাকে, তাহলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো দেখো আমাদের পনিরটা ফ্রাই হয়ে গেছে। পনিরটা এবার আমি তুলে নেবো এইভাবে। তো আমরা পনিরটা এরমভাবে তুলে নিয়েছি। এবার আমি এতে দেব কেটে রাখা ক্যাপসিকাম আর গাজর।
তো এখানে আমার গাজর আর ক্যাপসিকামটা সটেট করা হয়ে গেছে। এর থেকে বেশি সটেট করব না, তাহলে না কালারটা চেঞ্জ হয়ে যায় আর লেদে টাইপের হয়ে যায়। তো গাজর আর ক্যাপসিকামটা তুলে নিচ্ছি। তো দেখো আমাদের এগুলো তোলা হয়ে গেছে। আর এখানে তেজপাতা দিয়ে দিয়েছি, আর এখানে আমি এখন টমেটোর পেস্টটা ঢেলে দেবো। টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা একটু কুক করতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর নুন একদম লাস্টের দিকে দেওয়া হবে, যেহেতু এটা রক সল্ট, আগে থেকে দেওয়ার দরকার নেই। আর সাত্বিক রান্নায় সবসময় লবণ লাস্টের দিকেই দিতে হয়। তো দেখো আমাদের টমেটোর কাঁচা ভাবটা বেরিয়ে গেছে, টমেটোর কালারও চেঞ্জ হওয়া শুরু হয়েছে। আর টমেটোটা আজকে আমি পেস্ট করিনি, আমি কেটলে দিয়েছি আর কি, থেতো করে দিয়েছি টমেটোটা। আর এর মধ্যে আমি এখানে মেখে রাখা ছোটো চামচে 3 চামচ আমার গোপুসোনার সিক্রেট মশলা, এর মধ্যে সব রকম মিক্সিং আছে। তো তোমরা যারা পারচেস করতে চাও অবশ্যই কমেন্ট করবে। এখানে আছে 2 চামচ হলুদ, অলরেডি আমরা রাইসে হলুদ দিয়েছি তাই এখানে বেশি দিলাম না। কালার এবং টেস্ট খুব সুন্দর আসে। আর এর সাথে তোমরা চাইলে আচারি মশলাও দিতে পারো, আরও সুন্দর টেস্ট হয়। এর মধ্যে দেবো আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দু চামচের মতন দেবে, বাকিটা তোমরা নিজেদের ফ্লেভার এবং লুকিং অনুযায়ী দেবে। আমি কিন্তু এখনো সল্ট দিইনি। এইবার আমি দেবো এতে লবণ। লবণটা দেখেই বুঝতে পারছো রক সল্ট। 2 চামচ তোমরা তোমাদের রাইসের পরিমাণ অনুযায়ী এবং নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। আমি 5 চামচের মতন দিচ্ছি, যেহেতু রাইস পড়বে। মশলাটা একটু কষবে, একটুখানি মশলাটা কষবে। মশলাটা অলমোস্ট আমাদের হয়ে এসেছে, দেখো আমাদের মশলাটা কষে এসেছে। এই অবস্থায় টমেটো পেস্টের যে বাটিটা ছিল ওই বাটির পরিমাণ জল দিলাম। যেহেতু ঝোলের ব্যাপার নেই তাই জলটা এরকমভাবে মেজারমেন্ট করে দেবে, কারণ রাইস যেহেতু আমাদের অলরেডি সেদ্ধ হয়ে গেছে। জাস্ট মশলাটা কষার জন্য যতটুকু লাগবে ততটুকু জল। অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই অবস্থায় একটুখানি স্টিম ভাপ দেবো মশলাটায়। হরে কৃষ্ণ। তো দেখো আমাদের এটা মশলা কষানো কমপ্লিট, তেল পুরো ছেড়ে দিয়েছে, মশলা পুরো ব্লেন্ড হয়ে গেছে। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে পারো টমেটো কাঁচা লঙ্কা, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। আমি আজকে একটু থেতো করে দিয়েছিলাম। এই অবস্থায় ক্যাপসিকামগুলো দেবো।
পনির দেবো। এটাকে আগে মশলা দিয়ে নেড়ে নেবো, তাহলে কি হবে, পনিরে মশলাগুলো ঢুকে যাবে। যেহেতু পনির আর ক্যাপসিকাম ফ্রাই করার সময় লবণ দেওয়া হয়নি, তাই এর মধ্যে লবণের স্বাদটা মিশে যাবে। তোমরা চাইলে পরোটার সাথে এরকম চিলি পনিরও করতে পারো। চিলি মানে অবশ্যই লঙ্কা নয়, চিলি পনির বলতে ক্যাপসিকাম, যেহেতু এটা সিমলা মির্চ আছে। তো মশলাটা মিশে গেছে, এই অবস্থায় আমি দিয়ে দেবো রাইসটা। এটা খুব হালকাভাবে আস্তে আস্তে করবে। দেখতে পাচ্ছ আমার সম্পূর্ণটা মিক্সিং করা হয়ে গেছে। যেহেতু আমি এক হাতে করছিলাম তাই তোমাদের মিক্সিংটা দেখাতে পারলাম না। একদম হালকা হাতে, যতটা সম্ভব হালকা হাতে নাড়বে। আর দেখতে পাচ্ছ ক্যাপসিকামগুলো কৃষ্ণ টাটকা ভাব রয়েছে, কারণ ক্যাপসিকাম বেশি রান্না করলে পরে ক্যাপসিকামের গুণ হারিয়ে যায়। আর তাই ক্যাপসিকামটা এরকমভাবে রান্না করে দিলে পরে একদম ফ্রেশ ক্যাপসিকামটা আমাদের আইটেমের মধ্যে পাওয়া যায়। এখানে দেখো পনির, ক্যাপসিকাম, গাজর সমস্ত মশলা সুন্দর মিক্সিং হয়ে গেছে। এখানে আমরা যেটা করব, এক হচ্ছে এটা একটুখানি স্টিম হতে দেবো। আর দুই হচ্ছে স্টিমটা হালকা হয়ে গেছে, বেশিক্ষণ রাখলে আবার তলায় পুড়ে যাবে। দুই হচ্ছে আমি আরও 1 চামচের মতন গোপু সোনার সিক্রেট মশলা নিয়ে নিলাম এর উপর দিয়ে দেওয়ার জন্য রাইসে। এই জায়গায় তোমরা আচারি মশলাটাও ইউজ করতে পারো। আচারি মশলা তোমরা গোপু সোনার রাধা গোপীনাথে পেয়ে যাবে। তোমরা যারা পারচেস করতে চাও অবশ্যই যোগাযোগ করবে। আমার কাছে এই মুহূর্তে আচারি মশলাটা অ্যাভেলেবেল নেই, বেরিয়ে গেছে স্টক। তো এই জন্য গোপু সোনার সিক্রেট মশলা দিয়েই কোটিংটা করলাম। বর্ষার জন্য অনেকের পার্সেল আটকে আছে, একটু ধৈর্য ধরবে। তো আমাদের পনির পোলাও বা শর্টে মিক্স পনির বিরিয়ানিও বলতে পারো। তো আমাদের সেটা রেডি। এবার সেটা শুধুমাত্র একটু হালকা ভাপ দিয়ে গোপু সোনাকে অফার করা বাকি। তো দেখো আমাদের পনির পোলাও বা মিক্স ভেজ পনির বিরিয়ানি রেডি। আর এখানে আমি আবার পুনরায় পিতলের বাসনে নিয়েছি। তোমাদের অলরেডি বলে ফেলেছি যে পিতলের বাসনে রান্না করার পর খাবার রাখলে কি উপকার আছে। তো আমি এখানে নিয়েছি আর সুন্দর একটি তুলসী পাতা দিয়ে ডেকোরেশনও করে রেখেছি। গোপু সোনা রেডি হলেই খালি গোপু সোনাকে ধরে ভোগ অফার করা বাকি। তো চটপট বানিয়ে ফেলো ভিডিওটা দেখার পর, আর বানানোর পর কেমন লাগলো অবশ্যই আমাকে শেয়ার করো। হরে কৃষ্ণ, রাধে রাধে।